ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাই করা সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে যেটি আলোচিত বিষয় মিরপুরে আগুন। রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬, দগ্ধ কয়েকজন, নিখোঁজদের স্বজনদের আহাজারি। শুরুতে একটু মোস্তফা ফিরোজ আপনার কাছে আসতে চাই যে এই বাংলাদেশ কিংবা বিশেষ করে ঢাকা শহরের কথা বলি, আসলে আগুন নতুন কিছু না। মানে তাজরিন ফ্যাশন থেকে শুরু করে পুরান ঢাকায় একাধিক আগুন, বিভিন্ন বনানীতে। এই যে অগ্নিকাণ্ড, সচেতনতা বোধ নাই, এভাবে আমরা অনেক প্রাণ হারিয়ে ফেলি। এখন পর্যন্ত ১৬ জন নিহত। মানে এটা থেকে মুক্তির উপায় কি? মোস্তফা ফিরোজ আপনার কাছে একটু জানতে চাই। ওই একই ঘটনা, মানে যা গত ৫-১০ বছরে যদি ১০০ কারখানা পুড়ে থাকে বা বাড়ি ঘরে আর আগুন লাগে, তার জন্য যে কারণ, এটাও একই কারণ। সেই কোনো নেই, এটা কোনো লাইসেন্সই নেই। দুইটা কারখানা, পোশাক এবং রাসায়নিক কারখানা নেই, তারপরে লাইসেন্স নাই এবং অগ্নি নির্বাপনেরও কোনো ব্যবস্থা নেই। তো এখন কারখানা মানেই তো এমনি বাসাবাড়িতেই তাই বাধ্যতামূলক, সেখানে কারখানায় তো আরো অবশ্যই সেটা কর্তৃপক্ষের তো উদারতা আছে, দুর্বলতা আছে। সবচেয়ে বড় কথা হলো মনিটরিং কর্তৃপক্ষ বলে কিচ্ছু নাই বাংলাদেশে। যে ঠিক আছে, একজন তার বিজনেস আছে, সেটা নিয়ম মাফিক যে পরিচালনা করছে না, সেটা দেখার জন্য যে কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষ তো নেই। তারা মাসে মাসে মাসোহারা টেবিলে বসে বসে পেয়ে যায়। ফলে তারা আর ওই কারখানা ট্যুর করা, সেখানে নিরাপত্তা দেখা, অন্যান্য সবকিছু ঠিক আছে কিনা, কোনো কিছুই নেই, কোনো দেখভাল নেই। ফলে এখনো যে সমস্ত অসংখ্য যে প্রতিষ্ঠান আছে, সেই সব প্রতিষ্ঠান বেঁচে আছে আগুন লাগছে না বলে। আগুন লাগলেই ওই একই অবস্থা হবে। আজকে যেটা দেখলাম আমরা মিরপুরে, সেই একই ঘটনা ঘটতে থাকবে। এইটা আর নতুন করে কি বলবো? এই যেমন আজকের আলোচনা হবে, আর আজকে বা কালকে 2-3 দিন আলোচনা হবে, থেমে যাবে। তারপরে মালিকদেরকে ধরা হবে, কারাগারে ঢোকানো হবে। কর্তৃপক্ষ যারা আছে তারা নিরাপদ থাকবে। তারা বলবে যে না, আমরা তো মনিটরিং করতাম, তখন তো ছিল এই ব্যবস্থাগুলি, আমরা যখন সরে গেছি তখন এগুলি সরাই ফেলা হয়েছে। সুতরাং দায়ীকে ওই কারখানার মালিক, ধরো তাকে, মারো তাকে, এই আর কি। এইভাবেই চলতেছে, আর কি বলবো। জি, আসলে কমন কিছু ইস্যুর মধ্যে দিয়েই আমরা চলে যাচ্ছি, এটা আসলে সমাধান হচ্ছে না। একটু মাহবুব কামাল আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই। এই যে বিভিন্ন কারখানা বলেন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের কথাই যদি বলি, অনুমোদনহীনভাবে আসলে প্রতিষ্ঠানগুলো এই শহরে বৃদ্ধি পাচ্ছে, আবার দেখভালেরও আসলে কেউ নাই। এই বিষয়গুলো আসলে কিভাবে সমাধান হবে? আসলে কি আদৌ কি কোনো স্বপ্ন দেখা যায়? এইটার কোনো সলিউশন নাই ইন দ্য সেন্স, পৃথিবীতে এরকম আনপ্ল্যান সিটি আছে বলে আমার জানা নাই। এই ধরনের অপরিকল্পিত শহর আছে কিনা আমার জানা নাই। ঢাকাকে আমি বলতে চাই, ইট ইজ এ স্পন্টেনিয়াস সিটি। এইটা স্বতঃস্ফূর্তভাবে বেড়ে উঠেছে। এইটার পিছনে কোনো পরিকল্পনা নাই, এটার পিছনে কোনো দেখভাল নাই, এটার পিছনে কোনো দূরদর্শী পরিকল্পনা নাই যে 20 বছর 50 বছর পরে এই সিটি জনসংখ্যা বাড়লে কি হবে। এইটা একটা স্বতঃস্ফূর্ত সিটি। এইটা দ্য মোস্ট আনপ্ল্যান্ড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবং দেখেন, গত 10 বছরে যদি আমরা হিসাব করি, তাইলে দেখবেন কত অগ্নিকাণ্ড ঘটেছে, কত প্রাণ গেছে। এবং দেখেন, একটা যে আমাদের নির্দেশনা ছিল, ইভেন আদালতেরও নির্দেশনা ছিল, যে পুরান ঢাকা থেকে কেমিক্যাল যে সমস্ত ফ্যাক্টরি আছে, গুদাম টুদাম আছে, এগুলো সরাইতে হবে। সরানো হয়েছে কি? পুরান ঢাকায় এখনো কেমিক্যালের প্রচুর গুদাম আছে। তাইলে এই ধরনের নির্দেশ, আদালতের নির্দেশ, এগুলো হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস? আমরা বলে যাচ্ছি সব, কিন্তু কিছুই হচ্ছে না। দেখেন, আমি বাসাবাড়ির কথা বলি, ম্যাক্সিমাম মাল্টি স্টোরি বিল্ডিং এ দেখবেন আপনি আগুন লাগলে যে এক্সিট রুট, এটা কিন্তু নাই। এক্সিট রুট নাই। ফায়ার এক্সটিংগুইশার আছে, কিন্তু এই ফায়ার এক্সটিংগুইশার তাৎক্ষণিকভাবে কিভাবে ব্যবহার করা যাবে, এটার কোনো ট্রেনিং কিচ্ছু নাই। এটা লোক দেখানো কিছু জিনিস ডিসপ্লে করা আছে, এবং এইটা অ্যাজ ইট ইজ থাকতেছে, এগুলোর কোনো ইউজ নাই।
এবং এই যে মানে অগ্নিকাণ্ডের সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান মানে জড়িত, অগ্নিকাণ্ডের সম্পর্ক ইনক্লুডিং আপনার ফায়ার সার্ভিস, এগুলি প্রপারলি ফাংশন করতেছে কিনা, এটা কিন্তু একটা মানে মৌলিক প্রশ্ন। এবং এইটা কি কোনো এটা কি মনিটর আছে কোন কোন ফ্ল্যাটে বা কোন কোন ফ্যাক্টরিতে কোন কোন কারখানায় আগুনকে প্রতিহত করা এবং আগুন লাগলে সেখান থেকে বেরিয়ে আসার যে সমস্ত পদ্ধতি, সেই পদ্ধতিগুলি সম্পর্কে ওই কারখানা বা ওই ফ্ল্যাটের মালিকরা জানে? আছে কি এরকম? না, কোনো মনিটরিং ব্যবস্থা এরকম নেই, মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে কোনো প্ল্যান করে তো এই শহর গড়ে ওঠে না, ইট ইজ স্পন্টেনিয়াস সিটি। যেমন ফুল যেরকম স্বতঃস্ফূর্ত ভাবে ফুটে, কেউ তাকে ফোটায় না, সেরকম এটা একটা স্বতঃস্ফূর্ত শহর। হ্যাঁ, এটা নিজে নিজেই গড়ে উঠছে, একদম খুবই অপরিকল্পিত ভাবে। একটা মোস্ট আনপ্ল্যান্ড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা তো অনেক শহরে গেছি পৃথিবী, হ্যাঁ, তো ফলে এইসব এগুলো চলতে থাকবে, এগুলি ইট ইজ অ্যান এন্ডলেস ট্রেইন, এইটার কোনো সমাধান নাই। হ্যাঁ, যেখানে আদালতের নির্দেশ মানা হয় না, হ্যাঁ, হাইকোর্টের নির্দেশ মানা হয় না, সেখানে আপনি কি করবেন বলেন? হ্যাঁ, কোনো কিছু করার আছে? এবং মানে এই যে যেটা মোস্তফা বললো যে এগুলির মানে মেয়াদ হচ্ছে 3-4 দিন। মানে প্রথম দিন কান্নাকাটি হবে, যারা মারা গেছে ফ্যামিলি কান্নাকাটি করবে। দ্বিতীয় দিন আমরা টক শোতে কিছু কথাবার্তা বলবো, একটা এডিটোরিয়াল লেখা হবে, একটা পোস্ট এডিটোরিয়াল ছাপানো হবে। থার্ড ডেতে এভরিথিং উইল বি মানে লস্ট ইন দ্য অবলিভিয়ন, এটা স্মৃতির পাতায় চলে যাবে। হ্যাঁ, এবং এইটা কন্টিনিউয়াসলি এই প্রসেস চলতেছে, এবং এইটা ইট উইল নট এন্ড আপ, এটা কখনো শেষ হবে না। আপনি লিখে রাখেন, আমরা কথা বলি কি লাভ? জি, আরেকটি বিষয় যুক্ত করতে চাই যে প্রতি বছর গণমাধ্যমও বছর আসলেই সেই দিনটিতে খালি স্মরণ করবে কি কারণে আগুন লেগেছিল, এখনো সমাধান হয়নি এইসব। আসলে আমি একটু মুস্তফা ফিরোজ আপনার কাছে আবারও আসতে চাই যে এই যে কোনো দুর্ঘটনায় যখন মারা যায় অনেকেই, 30 জন, 100 জন কিংবা 50 জন, আজকের দুর্ঘটনায় 16 জন মারা গেছে, অনেকেই বলে থাকে যে এই মৃতের সংখ্যাটা একটু কমানোর চেষ্টা করে সরকার। এই বিষয়গুলো আসলে মানে একটু জানতে চাই আপনাদের অভিজ্ঞতার, মানে আপনাদের অভিজ্ঞতা কি বলে, এই যে সরকারের কমানোর কি কোনো প্রবণতা থাকে মৃত্যুর হিসাব? এখন আর থাকে না, আগে এক সময় ছিল, এখন আর থাকে না, কারণ এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, 50-100 জন এটা অ্যাডপ্ট হয়ে গেছে আমাদের, এই জন্য এখন আর সেই চেষ্টাটা করা হয় না। কিন্তু করা হয় না বলে মানে এটা প্রতিকারের জন্য যে একটা কন্টিনিউয়াস, আবারও বলি যে মানে আমি তো অপরাধ করবই, আমার মানে যেহেতু ব্যবসা, আমার বাণিজ্য, আমি করবই, কিন্তু অন্য আরেকটা কর্তৃপক্ষ থাকে যেটা যে আমি অন্যায় করতে দেব না, এই যে বিষয়টা, সেটা কোনোভাবেই হয় না। একটা হলো যে আমার তো রেসপন্সিবিলিটি আছে, সেখানে কারখানার শ্রমিক, মালিক, তাদের কোনো নেই, অধিকার নেই যে ওই সিকিউরিটিটা, তার নিরাপত্তা কি, সেগুলো তারাও মনিটর করে না, তারাও মালিকদের উপর চাপ দেয় না, মালিকরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে সেই কাজগুলো করে না, আবার মনিটরিংটাও নেই। আসলে এখন কি বলবো, এটা মানে দায়ী আমি কোনো একটা কর্তৃপক্ষকে দিতে পারবো না যে না সরকারি দায়ী বা অমুক কর্তৃপক্ষ দায়ী। এটা মালিক, শ্রমিক, যারা দগ্ধ হলো, ক্ষতিগ্রস্ত হলো, তারা থেকে শুরু করে সবাই কিন্তু আসলে ঘটনাক্রমে এটার জন্য রেসপন্সিবল। এইটা এত ঘটনা ঘটছে, ভয়ঙ্কর সব ঘটনা, এমন ভাবে মিডিয়াগুলো আমরা লিখলাম, কত ভাবে লাভ হলো না, বলতে 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 আমরাও এখন ক্লান্ত হয়ে, এই জন্য ওই বারবার বলি যে এই কথাটা, যে 2 দিন 3 দিন তারপরে শেষ হয়ে যায়, তারপর আরেকটা ঘটনার জন্য আমরা অপেক্ষা করি। কোনো কিছুতেই মানে আমাদের কোনো মানে হুঁশ আসতেছে না। এই ঘটনাগুলো যে ক্রনিক আকার, আমি বললাম তো, কারখানাগুলো ভাগ্যক্রমে যদি ধরেন আজকে 100টা কারখানায় যদি আগুন লাগতো, আপনার বড় জোর 2টা কারখানা হয়তো বাঁচত, আর 98টা কারখানায় কিন্তু জ্বলে যেত। এই কারণে, এবং দেখবেন প্রত্যেকটারই কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই, কারখানার রুল অনুযায়ী যে বিকল্প পথ বেরোনোর পথ, সেই পথ নাই। এবং এটা তো দেখলেনি যে উপরে ছাদের যেই দরজা, সেই দরজা ছিল লক, তালা দেয়া ছিল, তাহলে আপনি বাঁচবেন কি করে? আপনি একটা ঢুকতেছেন একটা মৃত্যু কূপের মধ্যে, সেখানে মানে গুহার মুখে আগুন ধরায় দিচ্ছে, আপনি মারা যাচ্ছেন, আপনার কিচ্ছু করার নেই। এবং যারা ঢুকতেছে তারা স্বেচ্ছায় ঢুকতেছে,
কোনো রকম তাদের প্রতিবাদ নেই যে না আমি এখানে কেন ঢুকবো, আমার সিকিউরিটি কোথায়, এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটলে এটার কোথায়, প্রোটেকশন কোথায়, কেউ কি চেক করে না। কারণ কি, আমরা শ্রমিক কর্মচারী সবাইকে তার অধিকারহীন করে রাখছি। অধিকারহীন করে রাখাতে তারা নিজেরাও বোঝে না তার অধিকারটা আসলে আছে কি নেই। এই অবস্থায় তো চলতেছে। এই দুঃখজনক ঘটনাগুলো দেখবেন যে এই যে আজকে 16 জন, প্রথমে 9 জন, 16 জন, এরপরে আরেকটা ঘটনা ঘটবে 20 জন, 25 জন, 30 জন। এগুলির কোনো মানে এখন আর সংখ্যা আমাদেরকে এও করে না, আমাদের চেতনাকে নাড়াও দেয় না। জি, মৃত্যু মানে একটা সংখ্যা হয়ে গেছে আমাদের কাছে আসলে এই ধরনের একদম গা খাওয়া হয়ে গেছে। ডিজাস্টার গুলোতে। জি, আমরা একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর ফিরে এসে আমাদের আরো দু একটি টপিক রয়েছে, সেসব নিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের সঙ্গে। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। মাহবুব কামাল, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আগামী নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনীতি ও অর্থনৈতিক ভবিষ্যৎ। আগে গণভোট হলে বিশৃঙ্খলার সংখ্যা বিএনপির, এই জামায়াত বিএনপির এই যে পরস্পর বিরোধী মনোভাব, পরস্পর বিরোধী চাওয়া পাওয়া, এসব নিয়ে একটু জানতে চাই যে গণভোট যদি নির্বাচনের আগে হয়, মানে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয়, জুলাই সনদ ইস্যু তো আছে, পিআর ইস্যু আছে, এই সব ইস্যুগুলোকে আদৌ বাস্তবসম্মত, মানে গণভোটের মানে জাতীয় নির্বাচনের আগে গণভোট কি বাস্তবসম্মত, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা বলতেছি আমি আগের ইস্যুটা 10 সেকেন্ড বলে নিই। দেখেন, আমাদের সরকারগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা মানুষের জীবনের যে একটা মূল্য আছে এটা বোঝেন কিনা, এইটা আগে সিদ্ধান্ত নিতে হবে। উন্নত দেশগুলোতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া আছে। যেমন আমেরিকাতে বলা হইতো এক সময় যে একজন আমেরিকানের মৃত্যু হচ্ছে, মানে অপঘাতে মৃত্যু হচ্ছে, একজন আমেরিকানের জীবন হচ্ছে 100টা ফ্যান্টম বিমানের চাইতে মূল্যবান। এটা কিন্তু সিদ্ধান্ত দেয়া আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে মানুষের জীবনের কোনো মূল্য আছে কিনা। যদি এটা আমরা বুঝতে পারি, তাইলে এই যে অপমৃত্যু, আগুনে, পানিতে, গুলিতে, ছুরিতে, বোমায়, এইসব অপমৃত্যুর সংখ্যা কমে আসবে। সুতরাং মানুষের জীবনের মূল্য আছে এটা বুঝতে হবে। তা আপনি যে জিনিসটা বললেন, যে কথাটা বললেন, দেখেন শুধু যে বিএনপি এবং জামাত তা তো না। আপনি আরেকটা জিনিস কেন বললেন না, সেটা হচ্ছে এনসিপি বলতেছে যে নির্বাচন কমিশনের বিকল্প আছে কিন্তু শাপলার কোনো বিকল্প নাই। বুঝেন এবার? হ্যাঁ, মানে তাকে শাপলা দিতে হবে, শাপলার কোনো বিকল্প নাই, নির্বাচন কমিশনের বিকল্প আছে। তার মানে অন্য একটা নির্বাচন কমিশন আনা যেতে পারে, কিন্তু শাপলাকে দিতেই হবে। এই যে গ্যাট হয়ে বসে থাকা, হ্যাঁ, এবং বসে থাকা এবং মানে নির্বাচন কমিশনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ, এইটা তো আপনার নির্বাচন আদৌ নির্বাচন কমিশন ঠিক মতো করতে পারবে কিনা, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। দেখেন 17 তারিখে আপনার এই যে সনদ, সেটাকে এটা স্বাক্ষর করার পর 2 দিন পিছায় দিচ্ছে না। কতগুলো তো মৌলিক জিনিসটা এখন নিষ্পত্তি। প্রথম কথা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোকে তো খসড়া পাঠানো হয় নাই। তারপর যখন দেখানো হবে যে এই জিনিসগুলো তখন তো তারা ডিসএগ্রি করতে পারে, যে কেউ ডিসএগ্রি করতে পারে, তাই না? এবং ডিসএগ্রি করার তো অনেক উপাদান আছে, আপনি যেটা বললেন। যেমন বিএনপি চাচ্ছে যে নির্বাচনের দিন একই দিনে গণভোট, আবার জামাত চাচ্ছে যে আগে নভেম্বরে। তারপরে উচ্চ কক্ষে পিআর সিস্টেম, জামাত কি বলে যে এটা নিয়ে একটা বিতর্ক আছে। তো অনেকগুলো বিতর্ক তো এখন আমাদের সামনে আছে। এবং মানে গণভোট কি বাস্তবসম্মত, আপনার কাছে কি মনে হয়, মানে এই জাতীয় নির্বাচনের আগে? অ্যাবসলিউটলি মিনিংলেস গণভোট, অ্যাবসলিউটলি মিনিংলেস। আমি বলি, দেখেন আমাদের গণভোটের ইতিহাস আমরা জানি। জিয়ার আমলে গণভোটে কখনো হা জয়যুক্ত হয় নাই এমন কোন নজির নাই। হ্যাঁ, গণভোট মানে হা জয়যুক্ত হয়েছে। এবং জিয়ার আমলে 98% না কত ভোট পড়ছিল। এরশাদের আমলে গণভোটে এরকম ভোট পড়ছিল। এই যে রাষ্ট্রের আমরা তো বলতেছি যে যেহেতু আপনারা রাজনৈতিক দল জনগণকে রিপ্রেজেন্ট করেন, আপনারা যেটা বলতেছেন এটা জনগণেরই কথা, আমরা ধরে নিলাম। হ্যাঁ, জনগণের কথা খামাখায় হা না এটা দরকার নাই। রাষ্ট্রের এত টাকা খরচ করার কোনো দরকার নাই। আপনারা পাবলিক রিপ্রেজেন্ট করেন, সুতরাং আমরা ধরে নিচ্ছি আপনারা যা করবেন এটা পাবলিকের কথা। হ্যাঁ, কারণ আপনারা তো পাবলিকের রিপ্রেজেন্টেশন সরকার সংগঠন। এটা আবার জনগণের কাছে জিজ্ঞাসা করতে, কোনো বিষয় জনগণকে জিজ্ঞাসা করছেন? এমন কোন বিষয় আছে যে আপনারা জনগণকে জিজ্ঞাসা করছেন বলেন তো? মানে 5ই আগস্টের পরে এবং গত 15 বছরের রেজিমে জনগণকে জিজ্ঞাসা করে কোনো কাজ করা হয়েছে? এইটা গত 15 বছর প্লাস এই 13 মাস
এমন কোন নদীর আছে কি? একটা নদীও তো নাই। সুতরাং আপনি এখন একটা গণভোট একটা ফর্মালিটি করতেছেন, যেটাতে রাষ্ট্রের প্রচুর টাকার একটা ইনভলভমেন্ট থাকবে। তাহলে আমরা গরিব দেশ ভাই, এগুলো দরকার নাই তো। আপনারা বলতেছেন যে এইটা আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের চাওয়া, এটা জনগণের চাওয়া, এটার কোনো দরকার নাই। এবং এটা তো কোনো ম্যান্ডেটরি না, যে এটা করতেই হবে। হ্যাঁ, ফলে এটা কি কারণে এটা মানে এত টাকা, এত অ্যারেঞ্জমেন্ট, এবং একটা বিতর্ক তোলা। আমার তো মনে হয় একটা কনস্পিরেসি চলতেছে দেশে। কতগুলি মানে সমাধানযোগ্য ইস্যুকে কতগুলি বিতর্কের মধ্যে ফেলে দিয়ে একটা কনস্পিরেসি হচ্ছে নির্বাচন থেকে পেছানোর জন্য। আমার কাছে তাই মনে হচ্ছে। জি, মাহবুব কামাল, জানতে পারলাম আপনার কাছ থেকে আপনার মতামত। আসলে মোস্তফা ফিরোজ, আপনার কাছেও জানতে চাই, আপনারও কি একই রকম বিষয়টি আসলে মনে হয় যে সুষ্ঠু একটা জাতীয় নির্বাচন দরকার, না তার আগে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কথা বলছে, গণভোটের কথা বলছে বিভিন্ন ইস্যুতে, পিআর, তো এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আসলে কতটুকু বাস্তবসম্মত আসলে গণভোট? কোনোটাই বাস্তবসম্মত না। একটাই হলো ইস্যু, সেটা হচ্ছে নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, মানুষ যাতে ভোট দিতে পারে, ভোট কাস্ট এবং কাউন্টিং, এই দুইটা নিশ্চিত করা দরকার। বাকিগুলো রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, তারা মানে দেশটাকে কোন দিকে পরিচালিত করবে। এখানে ওই মানে জোর করে বিয়ে পড়ানোর কোনো দরকার নেই। ফলে ওই একটা 2-3 লাইনের একটা যৌথ ঘোষণায় যথেষ্ট যে আমরা ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সমুন্নত রাখবো এবং কোনোভাবেই কোনো ফ্যাসিবাদকে আমরা মানে ওয়েলকাম করব না, এবং রাষ্ট্রের প্রয়োজনে যা যা করা দরকার সেগুলো আমরা করব। সেটা বিএনপি যদি জয়যুক্ত হয়, বিএনপি তার মতন করে করবে, জামাত জয়যুক্ত হলে তার মতন করে করবে। তাদেরকে দিয়ে আমি জোর করে মানে দস্তখত করাবো কি জন্য? তারা কি নাকি? তারা তো দেশ পরিচালনা করবে, তারা কেন আসামি হবে? তাদেরকে আসামির কাঠ গড়ায় তোলায়, তারা যদি না করে তাদেরকে আগের থেকেই সাইজ করতে হবে। এই সমস্তগুলি মানে খুবই মানে খারাপ, এই কারণে এগুলি তো কোনো কিছুই টেকে না। আলটিমেটলি নির্বাচিত পার্লামেন্ট যেটা করবে সেটাই হলো সব মানে সর্বোচ্চ। এখানে ওই কি বলে তারা যে ফরেন সার্ভিস একাডেমিতে যে সমস্তগুলি করতেছে, এগুলি তো মানে এগুলি কোনো টেকসই না, এগুলি খুবই হাস্যকর ব্যাপার। প্রতিদিন যেন একটা রিমান্ডে যে মানে আসামি অনুমোদন করে রাজনৈতিক দলগুলো হাজির হয়, এগুলির কোনো দরকার নেই। আমরা 15 বছরের আন্দোলনের চেতনার আলোকে তারা যদি মনে করে যে মানে বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার কাঠামো ফিরে আনা দরকার, এটাই যথেষ্ট। বাকিগুলোই রাজনৈতিক দলগুলো করে যার যার সুবিধা মতন করে, জনগণের রায় নিয়ে। যদি পছন্দ না হয় 5 বছর পরে জনগণ তাদেরকে ভোট দেবে না। ভোটের সিস্টেমটা দাঁড় করালেই বাকি সব সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। ফলে এই গণভোট, জুলাই সনদ নিয়ে এই ধরনের তেনা পেঁচানোর কোনো অর্থ হয় না। তার মানে নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররাই আসলে আগামীর দেশের সব নিয়ম কানুন শৃঙ্খলা কিংবা কি করা উচিত সে জিনিসটা তারা করবে, যে দলই ক্ষমতায় আসুক। আরেকটি বিষয়, বিরোধী দল নিয়েই করবে সবকিছু। জি, বাংলাদেশে যে এখন সংসদীয় কাঠামো আসছে, সেটাও কিন্তু সরকার এবং বিরোধী দল 91 সালের নির্বাচনের পর সরকারি দল বিএনপি ছিল, বিরোধী দল ছিল আওয়ামী লীগ, তারা মিলেই সংসদীয় ব্যবস্থায় নিয়ে আসছে। আমরা ওই নির্বাচিত পার্লামেন্টের উপরেই বিশ্বাস রাখতে চাই। জি, আরেকটি বিষয় মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে যে আমি একটু এমপি ও শিক্ষকদের বিষয়ে কথা বলতে চাই। মানে শিক্ষকদের আন্দোলন করতে হবে কেন? আপনাদের কাছে একটু জানতে চাই, কোনো সভ্য উন্নত দেশে মানে শিক্ষকদের পারিশ্রমিক, শিক্ষকদের বেতন ভাতা নিয়ে কি আন্দোলনে নামতে হয়? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সবসময় কেন শিক্ষকরা অবহেলিত থাকে? মোস্তফা ফিরোজ, আপনার কাছে জানতে চাই, তারপর আসতে চাই মাহবুব কামাল আপনার কাছে। না, এটা অবহেলিত কি অবহেলিত না তা না, মানে সমাজে তো অনেকগুলো পেশাজীবী প্রতিষ্ঠান আছে, প্রত্যেক পেশারই মর্যাদা আছে। ফলে একটা সামঞ্জস্যপূর্ণ ভাবে কোনটা সঠিক হবে সেটার জন্য একটা স্থায়ী একটা কমিশন করা, সেখানে আলাপ আলোচনাগুলো করা, তার মধ্যে দিয়ে সমাধান বের করা। এটা রাস্তায় হুড়োহুড়ি করা এটা উচিত না, তাদের উপর লাঠিপেটাও করা উচিত না, শিক্ষকদেরও একেবারে প্রাণপণ দিয়ে ঝাঁপায় পড়াও উচিত না। আমাদের এখানে কি লিডারশিপের দুর্বলতা থাকলে যা হয়, প্রতিষ্ঠানগুলো কাজ না করলে যা হয়, এখানে মানে ভবন আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, সরকার আছে, কারোরই কোনো মানে নেই যে এরকম একটা সংকট আছে, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক। ঠিক আছে, দ্রুত বেগে আমরা একটা কমিটি করে মানে বা সেটার যৌক্তিকতা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া, সেই কাজটা আমরা অতীতেও দেখিনি, এখনো দেখছি না। মাহবুব কামাল, আপনিও কি তাই মনে করেন মানে এই এমপি শিক্ষকদের দাবির বিষয়ে?
না না, প্রথম কথা হচ্ছে যে শিক্ষকদের দাবি যৌক্তিক না অযৌক্তিক, হ্যাঁ। এই প্রশ্নটা পরে। আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষক সমাজের কোনো মর্যাদা আছে কিনা, দ্যাট ইজ দ্য ভাইটাল কোশ্চেন। হ্যাঁ, এবং আমরা 5ই আগস্টের পরে যা দেখেছি, শিক্ষক সমাজের উপরে যা হয়েছে, এইটা তো আমরা কখনো কল্পনাও করতে পারি নাই যে শিক্ষকরা এভাবে লাঞ্ছিত হতে পারে, শিক্ষকদের মালায় গলায় গলায় মালা, জুতার মালা পড়তে পারে, এইসব দৃশ্য তো আমরা দেখছি। সুতরাং বেতন বাড়লো কি বেতন বাড়লো না, চাকরি স্থায়ী হলো কি, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ যে শিক্ষকদের মর্যাদা আছে কিনা। দেখেন, পশ্চিমবঙ্গে আমরা যেরকম বিসিএস কোয়ালিফাই করে আমলা হওয়ার জন্য মানে আমরা করি, মানে মরণপণ যুদ্ধ করি, পশ্চিমবঙ্গে কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য সেরকম মরণপণ চেষ্টা করে। কার তার প্রাইমারি স্কুলের শিক্ষকরা কত মর্যাদাবান এবং কতটা তারা পেইড, এইখান থেকে বোঝা যায়। তো ফলে আমাদের এখানে তো শিক্ষকরা কি, মানে এটা তো কোনো মানে শ্রেণীর মধ্যেই পড়ে না। আমি মানে আমি একসময় টিউশনই করতাম, তো আমার যে যে মানে যে ছাত্র মালিক, মানে যে অভিভাবক, সে বলতো যে মাস্টার সাহেব। জি তা আমি তাকে একদিন বললাম যে দেখেন, মাস্টার বলেন কেন, এইটা একটু অপমানজনক মনে হয়, টিচার বলেন। মানে একটা জি আসলে মানে সময় স্বল্পতার কারণে আসলে পুরোপুরি আলোচনা করা গেল না। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।